মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, মৃত্যুবরণ করতেই হবে, আর এটাই বাস্তবতা, এটাই সত্য। রূহ বের হচ্ছে, অনুভব হলেই সাথে সাথে আমরা কালেমাও করতে পারি বা এই দোয়াটি পড়ে নিতে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা গমারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। হে আল্লাহ, আপনি মৃত্যুর কষ্ট ও মৃত্যুর যন্ত্রণায় আমাকে সাহায্য করুন। জামে আত-তিরমিজি 1192, হাদিস নম্বর 980। সুনামে ইবনে মাঝা হাদিস নং 1623, হাদিসটি আমলযোগ্য। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে বা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আগের পর্ব দেখিয়ে নিয়েছিলাম টাঙ্গাইল গিয়েছি, তো টাঙ্গাইল থেকে আমরা চলে এসেছি ঢাকায়, আম্মুর বাসায় উঠেছি। মানে আমার আম্মুর বাসায় উঠেছি, শ্বশুর বাড়ি না। তো আম্মুর বাসায় এসে সকালের নাস্তা করছি, সেখান থেকে আজকের ব্লগটি স্টার্ট করে নিচ্ছি। আম্মুর বাসায় আজকে নাস্তা করে নিচ্ছি, রুটিও ছিল, পরোটাও ছিল, ডিম পোস্ট ছিল, আর ডাল ভুনা ছিল। ডাল ভুনাটা কিনে নিয়ে আসা হয়েছিল একটা হোটেল থেকে। তো যেহেতু জার্নি করে এসেছি, আম্মুর খুব কষ্ট হচ্ছিল এগুলো করতে। আর আমাদের সুনামনির মানে হোম সার্ভিস যে দিচ্ছে, তার হাতে একটু প্রবলেম, ঘা হওয়ার মতো অবস্থা, তাই সে রুটি বানাতে পারে না বা তাকে দিয়ে দেওয়া হয় না রুটি বানাতে। তো আম্মু সে কাজটি করে নিয়েছে, আজকে রুটি বানিয়ে নিয়েছে, পরোটাও বানিয়ে নিয়েছে আমাদের জন্য। ভাতের ব্যবস্থাও ছিল, যারা ভাত খাবে ভাত খেয়ে নেবে। তো আমি আম্মু একসাথে আজকে নাস্তা করে নিচ্ছি। আর আম্মু খুব মজা করে ঘন করে এই মালাই চাটা বানিয়ে দিয়েছে। এরকম পরোটা রুটি দিয়ে মালাই চা খেতে কিন্তু ভালো লাগে। ব্যাস, সকালের নাস্তা শেষ হয়েছে, এবার একটি আয়োজন দেখিয়ে নিব। দুপুরের খাবারের আয়োজন। গ্রাম থেকে আমরা এই চাল কুমড়ার ডাঁটা এবং পাতা নিয়ে এসেছিলাম, এই পাতাগুলি। আজকে আম্মু এই পাতা দিয়ে খুব মজার একটা রেসিপি করেছে, ভাবলাম একটু শেয়ার করে ফেলি। এই পাতাটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে, একটু সফট হয়ে গেছে। তারপর শুটকিটাকে বেটে নিয়েছে, নর্মালি শুটকির ভর্তা যেভাবে বানায়। ইচ্ছে করলে এই ভর্তাটা একটু বাগার দিয়ে নেওয়া যায়, মানে তেলে ভেজে নেওয়া যায়, কিন্তু সেটি আর করা হয়নি। ভর্তাটা পাটায় বেটে নিয়ে এই চাল কুমড়ার পাতার মধ্যে দিয়ে এরকম শেপ করে নিয়েছে। চাইলে টুথপিক দিয়েও গেঁথে নেওয়া যায় অথবা নাও করা যায়। তো দেখতেই পাচ্ছেন এরকম শুটকির ভর্তা এই চাল কুমড়ার পাতার মধ্যে দিয়ে এরকম শেপ করে নেওয়া যায়, স্কোয়ার শেপ। তারপর সেটিকে কেউ সুতো দিয়ে বাঁধতে পারে বা কেউ টুথপিক দিয়েও বাঁধতে পারে, বাট এমনিতেও কিন্তু রাখা যায়। আজকের এই শুটকির আইটেমটা অল্প তেলে ভাজা হবে। তো এভাবে করে সবগুলি বানিয়ে নেওয়া হচ্ছে। ফ্রাইং প্যানটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। তারপর অল্প তেলে এই শেপ করা যে শুটকির বড়া বা শুটকির পাতার বড়া যেটাই বলুন, সেটাকে ভেজে নেওয়া হচ্ছে। এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম পর্যায়ে থাকবে, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে পাতাগুলি। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে। আর ফ্রাইং প্যানে কিন্তু এই পর্যায়ে কোনো পরিমাণের তেল নেই, তেলগুলো যা ছিল সব পাতার মধ্যে লেগে গিয়েছে আর অল্প আঁচে ভেজে নেওয়া হচ্ছে। ব্যাস, উল্টিয়ে পাল্টে দেওয়া হয়েছে। আমরা এখানে টুথপিক ব্যবহার করেছি। তো দেখা গিয়েছে টুথপিক ব্যবহার করলে ইজি হয়, যদি খুলে যায় শুটকি বের হয়ে যায় ওই চিন্তা করে। তো রেডি হয়ে গেছে, এটা তুলে নিয়েছে। আর আজকের দুপুরের জন্য আরেকটা আয়োজন করা হচ্ছে, মানে বড় চিংড়ি ভুনা করা হচ্ছে। তো আজকে আমাদের মেম্বার হচ্ছে 4 জন, 4 জনের 4টা বড় চিংড়ি এভাবে ভেজে নিয়েছে আম্মু তেলের মধ্যে। সবাই চিংড়ি মাছ খায় না, তারপরও বড় যেহেতু চিংড়িগুলি তাই সবাই খাবে।
এই রান্নাটি আমি করে নিচ্ছি। এখানে আমি বেরেস্তা করে নিয়েছি আর আম্মু চিংড়ি মাছগুলোকে ভেজে দিয়েছে। তো বেরেস্তা করে তুলে নেওয়ার পর ওই তেলে আমি পেঁয়াজ কুচি আরও দিয়ে দিয়েছি। আমাদের বাসায় সবাই তেলের পরিমাণটা অনেক কম খায়, তাই এখানে একটু কম পরিমাণের তেল দিয়েই ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমার যেহেতু একটু পানি দিয়ে ব্লেন্ড করা হয়েছে, তো 2 টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজ বাটা হয়েছে। সাথে রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। আজকে সব বাটা মশলা করে নিচ্ছি। নর্মালি যে গুঁড়ো মশলা সেটা থেকে বাটা মশলা হলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। বাট এখানে আমি হলুদ এবং মরিচের গুঁড়োটা বাটা দিতে পারিনি, এটা গুঁড়ো করা ছিল, সেটাই করে নিচ্ছি। আম্মু একটা হাঁড়ি বা কড়াই যেটাই বলুন সেটা বসিয়ে দিয়ে গেছে। এটা এমন একটা অবস্থা ছিল আমি নাড়াচাড়া করতে পারছি না, এটা চুলোর মধ্যেই থাকছে না, একদম পিচ্ছিল টাইপের। বুঝলাম না কেন এরকম হচ্ছে এই হাঁড়িটা। যাই হোক, যেহেতু আম্মু এই হাঁড়িটাই দিয়েছে এটাতে রান্না করার জন্য, তো এটাতেই রান্না করে নিচ্ছি। এবার আমি গরম পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এই পানিটা কিছুটা শুকিয়ে আসলে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিব। আর আম্মু চিংড়িটাকে বা চিংড়ি মাছ সবসময় হালকা ভেজে নেয়, তা না হলে নাকি অ্যালার্জির প্রবণতা বেশি দেখা দেয়। যাই হোক, পানিটা যখন শুকিয়ে এসেছে ঠিক তখনই বড় চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি যেমন শ্বশুর বাড়িতে যদি চিংড়ি মাছ ভুনা করি কখনো ভেজে নেই না, এমনিতেই চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়ে কষানো বা পেঁয়াজের মধ্যে দিয়ে দিই। বাট আম্মুর বাসায় দেখা গিয়েছে আম্মুরা ভাজা ছাড়া এই চিংড়ি মাছ খেতে পারে না। একদিন যেটা হয়েছিল, আমরা চিংড়ি মাছের ডিম খেয়েছিলাম অনেকগুলি, ভেজে খেয়েছিলাম, এবং সেই ডিম খাওয়ার পর আমাদের প্রত্যেকের অ্যালার্জি হয়েছিল। পা থেকে মাথা পর্যন্ত সব কিছু ফুলে গিয়েছে। তো এটা শুধুমাত্র আমার হয়নি, আমার ভাইয়ের, আমার বোনের, আমার আম্মুর, সবার হয়েছিল। তো এরপর থেকে আম্মু একটু ভয় পায় চিংড়ি মাছ খেতে গেলে, তো সেজন্যই ভেজে নিয়ে চিংড়ি মাছ রান্না করা হয় এবং খুব যত্ন নিয়ে আম্মু চিংড়ি মাছটাকে ধুয়ে নেয়। চিংড়ি মাছের মাথার উপর যেই রগ থাকে সেটাকেও ফেলে দেওয়া হয়। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিংড়ি মাছ খাওয়ার পর কিছুই হয়নি। একটু কনসিয়াস হয়ে চিংড়ি মাছটাকে আম্মু রেডি করে দিয়েছে আজকে আমাকে, তো আমি জাস্ট ভুনা করে নিয়েছি। যাই হোক, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর তেলের উপর নিয়ে এসেছি। যেহেতু অল্প তেল দিয়ে করেছি, তেল কিন্তু উপরে ভেসে আসেনি, বাট কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো দুপুরের খাবার দাবার এগুলো দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। আর আমার বোন আজকে যেটি করেছে, চটপটি বানিয়েছে এবং নুডলস রান্না করেছে। চটপটিটা আমি ক্যাপচার করতে পারিনি, ভুলে গিয়েছি খেতে খেতে। আর নুডলসটা আমি খাচ্ছি। নুডলসটা আজকে করেছি একটু নরম করে ফেলেছে, বাট এখানে মুরগির কলিজা দিয়ে রান্না করেছে, তো ভালোই হয়েছে। শুধুমাত্র একটু হার্ড হলে আর একটু ভালো লাগতো, আদারওয়াইজ সব কিছুই ভালো ছিল। খাওয়ার পর আমি একটু ব্যালকনিতে গিয়েছি, দেখি আমাদের মুরগিগুলা কি সুন্দর খেলা করছে। কালো মুরগিটা ছেলে মুরগি আর সাদা মুরগিটা মেয়ে মুরগি। কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কালো মুরগিটা, যার নাম হচ্ছে রোস্টার। আর এবার নতুন আরেকটি মুরগি নিয়ে আসা হয়েছে, এই সাদা মুরগিটা। এটা ডিম দিয়েছে, বাট ডিমের খোসা হয় না, চান ডিম যেটাকে বলে সেটাই পারছে। 4 থেকে 5টি চান ডিম পেড়েছে। আমি জানি না আপনারা একে কী ডিম বলেন, নানু সবসময় চান ডিম বলতো, তাই আমি চান ডিম বলছি। মানে ডিমের খোসা হয় না এরকম টাইপের ডিম হয়েছে। তো জানি না একে কি খাওয়ালে ভালো হবে বা কি করলে ভালো হবে, ভালো ডিম পারবে, সেটাও বুঝতে পারছি না। আমার ভাই যেটি করে নিয়েছে, তো ডিমের খোসা গুঁড়ি গুঁড়ি করে খাওয়ানো হচ্ছে এই মুরগিটাকে। তারপর হঠাৎ করে আমার বাটার বন খেতে ইচ্ছে করছিল, তো আম্মু আনিয়ে দিয়েছে, বাট আগের মতো টেস্ট লাগেনি। তো এর মধ্যে কিন্তু অনেক কিছু টুকিটাকি খাওয়া হয়েছে যেগুলো আমি শেয়ার করতে পারিনি, আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, আজকে আমি চলে যাব শ্বশুর বাড়ি। আম্মু যেটা করে নিয়েছে, দুধ এখানে ঘন করে লাল করে জাল করে নিয়েছে। এখানে 2 কেজি দুধ আছে, লাচ্ছা সেমাই করে দিবে। আদনানের খুব ফেভারিট এই লাচ্ছা সেমাই।
তাই আম্মু প্রিন্সের এই লাচ্ছা সেমাইটা বানিয়ে দিচ্ছে। প্রিন্সের এই লাচ্ছা সেমাইটা আসলে খুব মজার এবং খুব ভালো লেগেছে। লাচ্ছা সেমাইটা গুঁড়ি গুঁড়ি না, একদম লম্বাটে টাইপের হয়। দুধটাকে ঠান্ডা করে নিয়ে এই লাচ্ছা সেমাইটা দিলে খুব সুন্দর এবং মজা হয়। তো এই যে বক্স করে দিয়েছে লাচ্ছা সেমাই, উপরে কিশমিশও দিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ পর আরেকটু হার্ড হয়ে যাবে, তাই দুধের পরিমাণটা এখানে বেশি দিয়েছে। তো এভাবে করি আম্মুর সাথে বিদায় নিয়ে চলে আসছি শ্বশুর বাড়ি, মানে বসুন্ধরাতে। আমার এই 4 দিনের ট্যুরের ভিডিও শেয়ার করেছি, আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাবেন। বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টের। যতবারই আম্মুর বাসা যাই বিদায়ের সময় দুজনেই কান্নাকাটি করি, এখনও কান্নাকাটি করি। এত বছর হয়েছে বিয়ে হয়েছে, বাট মনে হচ্ছে আজকেই বিয়ে হয়েছে এরকম লাগছে। যাই হোক, সকল মায়ের জন্য দোয়া করে নিয়ে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবার কথা হবে আগামীকাল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।